ছুটির সঙ্গে ঈদ উদযাপনে বাস ট্রেনে উপচে পড়া ভিড়, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাপ। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, ইহরাম বেঁধে রাতেই মিনায় রওনা করেন হজ যাত্রীরা, পূর্ণ হয়ে উঠছে তাঁবুর শহর। ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে নতুন ভূমি আইন হলেও মামলা নিষ্পত্তিতে ধীরগতি, লোকবল সংকট ও অব্যবস্থাপনা দেখছেন বিশেষজ্ঞরা। মিয়ানমার থেকে গুলির ঘটনায় 7 দিন বন্ধের পর বিকল্প পথে সেন্ট মার্টিনে খাদ্যপণ্য সরবরাহ শুরু, এখনো নাফ নদে বন্ধ ট্রলার চলাচল। এবং বিশ্বকাপে নেদারল্যান্ডসকে 25 রানে হারালো বাংলাদেশ, সুপার 8-এর পথে এগিয়ে গেল টাইগাররা, ভক্তদের উচ্ছ্বাস। বাংলাদেশ আজকে জিতছে, খুবই ভালো লাগছে, বিশেষ করে সাকিব আল হাসান তাসকিন ওরা খুবই ভালো করেছে। আজকে আমরা জিতে আমরা প্রায় সুপার 8-এ প্রায় 99% উঠে গেছি ধরতে গেলে। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। ছুটি শুরু হওয়ায় যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। রেল স্টেশন এবং বাস টার্মিনালে এখন উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার 3য় দিনে শিডিউল মেনে চলছে ট্রেন, সময় মেনে যাত্রা করছে বিভিন্ন গন্তব্যের বাস। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বিস্তারিত প্রতিবেদনে। ব্যস্ত নগরী ঢাকা ছেড়ে ট্রেনে চেপে ঈদ উদযাপনে গ্রামে যাচ্ছে নানা শ্রেণী পেশার মানুষ। যথাসময়ে স্টেশনে পৌঁছাতে না পারায় অনেককেই দৌড়ে ট্রেনে উঠতে দেখা গেছে। শুক্রবার ভোর 6টায় রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে শুরু হয় 3য় দিনের ঈদ যাত্রা। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় বিড়ম্বনার কথা জানান অনেকেই। এদিকে ঈদ যাত্রার উপচে পড়া ভিড় রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। টিকিট সংগ্রহ করতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। ঈদ আনন্দের কাছে তুচ্ছ টিকিট কাটার ভোগান্তি। অবশ্য অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বিআরটিএ নির্ধারিত ভাড়ায় নিচ্ছেন তারা। যাত্রীর চাপ সামাল দিতে অধিকাংশ রুটেই বাস সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান তারা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এবার বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. আজিম। আজিম, বাস টার্মিনালের এখনকার পরিস্থিতি কি? যাত্রীর চাপ এখন কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন। উপচে পড়া যে যাত্রীর চাপ সকাল থেকে ছিল সেটি কিন্তু এখনও মহাখালী বাস টার্মিনালে অব্যাহত রয়েছেন এবং যাত্রীরা এখানে আসছেন টিকিট নিয়ে, তাদের যে গন্তব্য সেখানে ঈদে স্বজনদের সাথে ঈদ করতে তারা ছুটে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে সকালে কিন্তু যে উপচে পড়া ভিড়টি ছিল সেটি স্বাভাবিক করতে এখানে কিন্তু আসলে বাস মালিক সমিতি এবং বিট পুলিশিংয়ের মাধ্যমে কিন্তু আসলে সুশৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং যে বাসগুলো যাত্রী তোলা হচ্ছে সেগুলো খুব দ্রুত বাস টার্মিনাল থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে যদি কথা বলি, এখানে বাস মালিক সমিতির সভাপতি রয়েছেন, তার সাথে আসলে যাত্রীদের সুশৃঙ্খল ঈদ যাত্রা উপহার দিতে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমরা বেশ 15 দিন আগের থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দ এবং আমাদের যে কেন্দ্রীয় মালিক সমিতির খন্দকার এনায়েতুল্লাহ সাহেব এবং এই শ্রমিক ইউনিয়নের ঢাকা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান হিরু, উনি সহ আমরা এই পুরা টার্মিনালে আমরা মালিক শ্রমিক আমরা যৌথভাবে প্রশাসন সহ আমরা একটা কমিটি করছি এবং আমরা ট্রাফিক আমাদের কমিউনিটি পুলিশ আমরা নিয়োগ করছি, স্বেচ্ছাসেবক নিয়োগ করছি। আমরা প্রকৃত ভাড়ায়, যেটা বিআরটিএ নির্ধারিত ভাড়ায় আমরা যাত্রী। আসলে একটি অভিযোগ আছে যে যাত্রীরা বলছে যে আগে যেখানে ময়মনসিংহের ভাড়া 300 টাকা ছিল সেখানে এখন 400 টাকা বা আরেকটু বেশি নেওয়া হচ্ছে। এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, সমস্ত রোডেই যে আগে বিআরটিএ নির্ধারিত ভাড়া ছিল, এই নির্ধারিত ভাড়ার চেয়ে একটু ডিসকাউন্ট প্রাইসে কম ভাড়ায় প্যাসেঞ্জার বহন করতো সবগুলি রোডেই, এবং রাস্তার থেকে উঠলে তারও আরও অনেক কমে যেত। এখন যেহেতু ঈদ আসছে, কেউ আর ওইরকম ভাড়া ছাড় দিচ্ছে না। বিআরটিএর যে নির্ধারিত ভাড়া, বিআরটিএর ম্যাজিস্ট্রেট, বিআরটিএর ডাইরেক্টর টার্মিনালে উপস্থিত আছেন, ওনারা সার্বক্ষণিকভাবে মনিটরিং করছেন। আমাদের সড়ক কেন্দ্রীয় মালিক সমিতির মহাসচিব মহোদয়, উনিও সার্বক্ষণিকভাবে মনিটর করছেন।
আমরা অতিরিক্ত ভাড়া নিজেরা অ্যালাউ করি না, আপনারা নিজেই শুনছেন, আমরা মাইক দিয়ে অ্যালাউন্স করছি। যাত্রী সাধারণ কেউ ধন্যবাদ আপনাকে। আমরা আসলে বাস মালিক সমিতি তারা যেটি দাবি করছেন যে আসলে এই যে ভাড়াটা তারা নিয়েছেন এটি আসলে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, এবং যাত্রীরা কিন্তু আসলে সেই ভাড়া দিয়ে যাচ্ছেন এবং তারা তারপরেও ঈদের আনন্দ উপভোগ করাটাই তাদের কাছে বড় মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ নাজিম। এবার জানবো রেল যাত্রার খবর, এবং রেল যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, স্টেশনে যাত্রী চাপ এখন কেমন দেখছেন? সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঈদকে কেন্দ্র করতে কিন্তু মানুষের কিন্তু ভিড় বাড়ছে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে কিন্তু উপচে পড়া ভিড়। রাজধানীর বাস স্টেশনগুলোর মতো কিন্তু একই ভিড় রাজধানী কমলাপুর রেল স্টেশনে। গত কয়েকদিন ভিড় একটু কম থাকলেও আজকে সকাল থেকে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। আপনি এখন দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ এবং যাত্রীর চাপ কিন্তু অনেক। এবং একটা বিষয় বলে রাখা ভালো, এই বছর ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় কিন্তু যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, এবং যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে যায় কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু বিপদে পড়েছেন। অর্থাৎ যারা সময় মতো কোথাও পৌঁছাতে পারেন না, রাস্তায় যানজটের কারণে যারা নির্ধারিত সময়ে প্ল্যাটফর্মে আসতে পারেনি, তাদেরকে কিন্তু অনেকে ট্রেনও মিস করতে হয়েছে। একটু আগে জামালপুর এক্সপ্রেস নামক ট্রেনটি ছেড়ে গিয়েছে জামালপুরের উদ্দেশ্যে, সেটি কিন্তু 10টাতেই ছেড়ে গিয়েছে, এবং আমরা কিন্তু কিছু মানুষকে দৌড়ে গিয়েও ট্রেন ধরতে দেখেছি, আবার অনেকে মিসও করতে দেখেছি। অর্থাৎ এই যে ট্রেনের একটি সুন্দর শিডিউল বা সুন্দর যাত্রা মেনে যথাসময়ে যাওয়া, এটি কিন্তু খুবই ভালো। এবং আমরা ট্রেনের স্টেশন ম্যানেজার একটু আগেই কথা বলেছেন মাসুদ সরোয়ার, তারা যেটি বলেছেন যে তাদের কিছু ভুলভ্রান্তি ছিল, যার ফলে প্রথম দিনে একটু শিডিউল বিপর্যয় হলো। গত 2 দিন কিন্তু কোনো শিডিউল বিপর্যয় নেই। কারণ হিসাবে তারা বলছেন যে ট্রেনের যত কর্মচারী আছে সবাই কিন্তু একসাথে মন্ত্রীর নির্দেশে তারা কিন্তু একসাথে কাজ করছেন, যেন জনগণের মনে ট্রেন সম্পর্কে একটা আস্থা ফিরে আসে এবং ট্রেন যে দেরিতে ছাড়ে এই জায়গাটা থেকে তারা বের হয়ে আসতে চান। যার ফলে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও দেখেছি হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের টিকিট চেকিংয়ের ব্যবস্থা, এবং কেউ যেন অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকতে না পেরে সেই ব্যবস্থা কিন্তু তারা করেছেন। একটি অভিযোগ আছে, সেই অভিযোগটি ছিল যে বেশি করে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা স্টেশন ম্যানেজারকে প্রশ্ন করেছিলাম যে কেন এত বেশি স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। তারা বলছেন ঈদকে কেন্দ্র করে কিন্তু যাত্রীর চাপ বেড়ে যায় এবং সবাইকে কিন্তু সিট দেওয়া সম্ভব হয় না, যার ফলে কেউ যেন যাত্রা থেকে বঞ্চিত না হন সেজন্য তারা কিন্তু বেশি 25% যে টিকিট স্ট্যান্ডিং টিকিট দেওয়ার কথা থাকে তার চেয়ে একটু বেশি টিকিট দিচ্ছেন। এবং তারা বলছেন যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেই অভিযোগগুলো তাদেরকে যদি জানায় তাহলে তারা ইনস্ট্যান্ট সেটি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন, এবং কোনোভাবেই যেন শিডিউল বিপর্যয় না হয় সে কিন্তু তারা কাজ করছেন। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী ঠিক রাখতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য এখানে কাজ করছেন, এবং অনেক ট্রেন কিন্তু নির্ধারিত সময়ের আগেই তারা প্ল্যাটফর্মে এসে আসছেন, এবং যার ফলে তারা কিন্তু নির্ধারিত সময়ে চলে যাচ্ছেন। ফলশ্রুতিতে কিন্তু মানুষের ঈদযাত্রাটা অনেক ভালো হচ্ছে, এবং তারা চাচ্ছেন যথাসময়ে নিরাপদ নিয়ম মেনে এবং নিরাপদভাবে তারা তাদের যাত্রায় ফিরে যেতে পারবে, এটি কিন্তু তাদের প্রত্যাশা। এবং মানুষের মনে যে ধরনের স্বস্তি যে প্রিয়জনদের সাথে ঈদ করবে, এই ঈদকে তারা হচ্ছে তাদের সুন্দরভাবে ঈদ উদযাপন শেষে আবার ঢাকায় আসতে চায়, এটি হচ্ছে তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে মানুষের ঘরমুখ মানুষের ঈদ সম্পর্কে সর্বশেষ ঈদ যাত্রা সম্পর্কে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। কমলাপুর থেকে রেলযাত্রার খবর জানাচ্ছিলেন মাজহারুল ইসলাম। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি জানাতে ময়মনসিংহ গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ ও নজরুল ইসলাম। প্রথমেই চলে যাচ্ছি ময়মনসিংহে ইলিয়াসের কাছে। ইলিয়াস, মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ কেমন দেখছেন এবং কোথাও যানজট সৃষ্টি হয়েছে কিনা সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ নগরের পাটগ্রাম ব্রিজ মোড়ে, অর্থাৎ এই ব্রিজ মোড় থেকে বাইপাস মোড় পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটার যানজট শুরু হয়েছে। এই যানজট বিগত 3 ঘন্টা আগে থেকেই কিন্তু শুরু হয়েছে। এই গাড়ির চলার ধীরগতির কারণে কিন্তু যানজটের মাত্রা কিন্তু আরও বাড়ছে। সেই বিষয়টি আমাদেরকে এইখানকার স্থানীয় যারা আছেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এতে করে চলাচলকারী যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং এর মধ্যে কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টির মধ্যেই কিন্তু ঢাকা পরত যারা আছেন ময়মনসিংহের দিকে যারা আসছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন, এবং তারা বলছেন যে এক হলো বৃষ্টি
দেখেছি এবং অন্যদিকে হচ্ছে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তারপরেও কিন্তু দীর্ঘ যানজটের কারণে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা দেখছি যে ট্রাফিক পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন, যদিও গাড়ির অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কে কিন্তু তারা যানজট নিরসন কুলিয়ে উঠতে পারছেন না, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। এবং এছাড়াও যানজট কিন্তু যতই বেলা বাড়ছে ততই কিন্তু যানজট তীব্র আকার ধারণ করছে এবং ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং কিশোরগঞ্জের গাড়ি কিন্তু চলাচল করছে, যার কারণে মহাসড়কে অতিরিক্ত যানজটের সৃষ্টি হয়েছে। সেই লক্ষ্যে মানুষের যে ভোগান্তি সেটিও কিন্তু বেড়েছে এবং ধীরগতির কারণে মানুষ কিন্তু দীর্ঘক্ষণ সময় ধরে বাসে অনেকেই বসে আছেন এবং যারা আসলে একটু বিরক্ত হচ্ছেন তারা কিন্তু বাস থেকে নেমে পায়ে হেঁটে বিকল্প পথে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আমরা সেটি দেখেছি। এবং যারা বিকল্প পথে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তারাই বিশেষ করে বেশি কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা তাদের সাথে যে মাল রয়েছে সেইগুলো নিয়ে যেতেও কিন্তু তারা অনেকটাই কষ্টের মধ্যে পড়ছেন এবং বিশেষ করে এই যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। এবং তারা বলছেন যে এই যে ধীরগতির যানজট সেটি কিন্তু কখন যে শেষ হবে সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না, যদিও প্রশাসন থেকে আমরা দেখেছি তুরজুর তারা যানজট নিরসনে কিন্তু কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহাসড়কের সর্বশেষ চিত্র। আমরা মহাসড়কের আরো খবর জানতে এখন চলে যাব গাজীপুরে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে মহাসড়কগুলো থেকে কিন্তু কালকে থেকেই কিন্তু চাপ বাড়তে শুরু করছে ঈদে ঘরমুখী মানুষের। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকাতে ঘরমুখী মানুষ কিন্তু আপনার বিভিন্ন স্ট্যান্ডে এবং কাউন্টারগুলোতে কিন্তু আমরা দেখেছি ভিড় করতে শুরু করেছে। তো আমি যদি একটু দেখাতে চাই চান্দনা চৌরাস্তা কিন্তু এরকম চিত্রই আপনার সকাল থেকে কিন্তু মানে আপনার থেমে যানজট সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন কাউন্টারগুলোতে কিন্তু যাত্রীদের ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি যেটা হয়েছে আঞ্চলিক যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ তাকুয়া পরিবহন নামে একটি যে বাস রয়েছে সেগুলো বিশৃঙ্খল অবস্থা কিন্তু সাধারণ মানুষ কিন্তু খেসারত দিচ্ছে। এই গাড়িগুলো আমরা দেখেছি রাস্তার মাঝখানটায় ঘুরাচ্ছে এবং রাস্তার মাঝখানটা জটলা তৈরি করছে। এছাড়া কিন্তু গাজীপুরের ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবগুলো জায়গায় কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো যাত্রীর চাপ কিন্তু মহাসড়কে বাড়তে শুরু করেছে। সকাল থেকেই বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে অর্থাৎ ট্রাকে করে, বাসে করে এবং মোটর সাইকেলে চেপে কিন্তু যার গন্তব্যে যাচ্ছেন, এরকমটাই কিন্তু আমরা দেখেছি। তো সবগুলো স্ট্যান্ডে কিন্তু যাত্রীদের ঘরমুখী মানুষের কিন্তু চাপ বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা জানেন যে আগামীকাল পর্যন্ত গার্মেন্টস কিছু প্রতিষ্ঠান খোলা আছে ছুটি, বা আগামীকালকে যখন ছুটি সবগুলো প্রতিষ্ঠান একবারে ছুটি হয়ে যাবে তখন কিন্তু সড়কের আরও পরিস্থিতি যানজট সৃষ্টি হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। তো আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে, অর্থাৎ এই সড়কে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এর জন্য কিন্তু আপনার প্রায় 900 পুলিশ মোতায়েন রেখেছেন। এবং পাশাপাশি হলো যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা রেকার দেখেছি দাঁড় করিয়ে রাখতে এবং রেকার দিয়ে কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো গাড়ি বিকল হলে সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন। তো সব কিছু মিলে কিন্তু আপনার ঈদে ঘরমুখী মানুষের চাপ মহাসড়কে বাড়লেও কিন্তু আপনার কোথাও কোনো দীর্ঘ যানজটের খবর পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ এবং গাজীপুর থেকে মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ এবং নজরুল ইসলাম। সৌদি আরবের মিনায় হজ যাত্রীদের জড়ো হওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় অনুযায়ী 8 জিলহজ শুক্রবার সকাল থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে গেল রাত থেকেই হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। এজন্য হজ যাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়াল্লিমরা আগের রাত থেকেই হজ যাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওনা হন হাজিরা। ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধে বেঁধে দেয়া হয় নতুন ভূমি আইন 2023।
কিন্তু আইন হওয়া সত্ত্বেও মামলার নিষ্পত্তি হচ্ছে বলে জানান আইনজীবী। খোদ সরকার পক্ষ আইনজীবী বলছেন, আইনি সংস্থায় লোকবল সংকট ও অব্যবস্থাপনার কারণে মামলা নিষ্পত্তিতে এই ধীরগতি। সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। খোরশেদ আলম বাড়তি উপার্জনের আশায় দীর্ঘ 20 বছর কাটিয়েছেন প্রবাস জীবন। রাত দিন এক করে জমিয়েছেন অর্থ, দেশের মাটিতেই কিনেছেন সম্পত্তি। দেখভালের দায়িত্ব ছিল রক্তের ভাই বোনদের, অথচ সম্পত্তির জেরে তারা যেন আজ বড় অচেনা। নিজের সম্পদ ফেরত চাইলে শুনতে হচ্ছে হত্যার হুমকি। অবশেষে আদালতের দোরগোড়ায় প্রবাসী মোর্শেদ। ওরা আমার ভাই বোনেরই দখল করে 3টা ফ্ল্যাট দখল করে ওনারা করে রাখছে। আমার ফ্যামিলিদেরকে হুমকি দিচ্ছে, মাইরা ফেলায়, এটা করবে সেটা করবে। এই জন্য আমি আইসা তাড়াতাড়ি দেখা গেছে এই মামলাটার জন্য আবেদন করছি। ভূমি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলছেন, নতুন ভূমি আইন 2023 মোতাবেক বিরোধ নিষ্পত্তির জন্য ডিসি অফিস বা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে পারবেন ভুক্তভোগী, যা 3 মাসের মধ্যে একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ডিসি সাহেবকে কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করেছে আইনে। ডিসি সাহেবের কাছে দরখাস্ত করতে হবে। জেলা প্রশাসক মহোদয় দরখাস্ত প্রাপ্তির 90 দিনের ভিতর তা নিষ্পত্তি করবেন। 90 দিনের ভিতরে যদি নিষ্পত্তি না হয়, তাহলে যারা যারা নিষ্পত্তি না হয় জড়িত তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংসের কথা বলা আছে। এই আইনজীবী বলছেন, নতুন ভূমি আইন সহজে বাস্তবায়নযোগ্য হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না জেলা প্রশাসকরা। ভূমি সংক্রান্ত মামলাগুলো দীর্ঘায়িত হয়। প্রান্তিক মানুষ একদম নিচের কোর্ট থেকে শুরু করে হাইয়েস্ট অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আসতে আসতে সর্বশান্ত হয়ে যায়। যাদেরকে আমরা কর্তৃপক্ষ ঘোষণা করছি আইনে, তারা নিজেকে কর্তৃপক্ষ মনে করে কিনা, তারা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করবে মনে করে কিনা, নাকি অন্যান্য কাজে ব্যস্ত থাকবে। মামলার নিষ্পত্তিতে ধীরগতির কারণ হিসেবে লোকবল সংকট ও জেলা প্রশাসকদের প্রশিক্ষণের অভাবকে দুষছেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। লোক সংখ্যা বেশি, মামলার সংখ্যা বেশি, ডিসপিউটের সংখ্যা বেশি, সেই অনুযায়ী কিন্তু বিচার বিভাগ সংশ্লিষ্ট পর্যাপ্ত জনবল কিন্তু এখনও নেই। যে কোনো আইন কার্যকর করবার জন্য কিন্তু এই আইনের সাথে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের পর্যাপ্ত এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করাটা খুবই জরুরি। বর্তমান আইন বলছে, দলিল যার জমিদার, অর্থাৎ দখলে থাকলেই হবে না, প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, জেলায় জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আরও তৎপর হলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মিয়ানমার থেকে গুলির ঘটনায় 7 দিন বন্ধ থাকার পর বিকল্প পথে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাতায়াত শুরু হয়েছে। খাদ্যপণ্য কক্সবাজার থেকে গেলেও সাধারণ মানুষকে পড়তে হচ্ছে যাতায়াতে চরম ভোগান্তিতে। নাফনদ ব্যবহার করতে না পারায় সেন্ট মার্টিন থেকে আসা ট্রলার ভিড়তে পারেনি কূলে। মাছ সাগর থেকে ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানামা করছে ডিঙি নৌকায় করে। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। এভাবেই ঝুঁকি নিয়ে টেকনাফ ছেড়ে সেন্ট মার্টিন যাচ্ছেন দ্বীপবাসী। কুল থেকে ডিঙি নৌকায় চেপে মাছ সাগরে থাকা ট্রলারে উঠবেন তারা। দীর্ঘ 7 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েন সেন্ট মার্টিনের এসব মানুষ। অবশেষে টেকনাফের মুন্ডারডেল এলাকার সমুদ্র সৈকত দিয়ে বিকল্প পথে দ্বীপে যাচ্ছেন তারা। বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ দ্বীপে ফিরতে গিয়ে জানান ভোগান্তির কথা। একজন যেখান থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাতায়াত একজনের ভাড়া 200 টাকা, সেখান থেকে 5 মিনিটের ভাড়া 200 টাকা কেমনে হয়? এর চেয়ে জুলুম আর কি। ঝুঁকি নিয়ে যাওয়ার পথেও অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন তারা। অসহায় মানুষ কি কাঁপছে, কোথায় থাকতেছে, এগুলো তো কোনো ঠিক থেকে না। তো যেটা সুবিধা পাইছে এটা দিয়ে নাও। টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌ রুটের বোট মালিক সমিতির এই নেতা জানান, নাফ নদের মিয়ানমার অংশে এখনো অবস্থান করছে বিদ্রোহী গোষ্ঠী। তারা ঘোরাঘুরি করতেছে। আমরা যে ট্রলার থেকে যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল ওই পথে তারা ঘোরাঘুরির কারণে আমরা আজকে পর্যটন নিয়ে আমরা সেন্ট মার্টিন যেতে পারি না। বিকল্প পথে যাতায়াতের প্রথম দিনে প্রায় 400 মানুষ পারাপার করছে বলেও জানান তিনি। মুন্ডারডেলের ঘাটে আমরা 4টা ট্রলার নিয়ে আসছি। ওখান থেকে প্রায় 200 মতো লোকজন আসছে সেন্ট মার্টিন থেকে। আর টেকনাফে যারা আছে
ওখানে প্রায় 200 মতো লোক হবে। ওরা ওদেরকে আমরা উঠানোর চেষ্টা করতেছি, ওদেরকেও নামানোর চেষ্টা করতেছি। এক সপ্তাহ ধরে মূল ভূখণ্ড টেকনাফের সাথে নৌপথে যাতায়াত বন্ধ ছিল দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের। ফলে বিচ্ছিন্ন হয়েছিল সেখানকার 10,000 বাসিন্দা। দ্বীপ থেকে নিয়মিত নৌপথে যাতায়াত করার চেষ্টা করা হলেই মিয়ানমার থেকে ছোড়া হচ্ছিল উপর্যুপরি গুলি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। টাঙ্গাইলে যমুনায় তীব্র ভাঙন, ঈদের আগে ভিটেমাটি হারালো 35 পরিবার। যথাসময়ে বাঁধের কাজ না করার অভিযোগ ভুক্তভোগীদের। খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে 25 রানে হারালো বাংলাদেশ। এর মধ্য দিয়ে 3 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়ে সুপার 8-এ এক পা দিয়ে রাখলো টাইগাররা। কিংস্টনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান করে বাংলাদেশ। সর্বোচ্চ অপরাজিত 64 রান করেন সাকিব আল হাসান। 35 রান এসেছে তানজিদের ব্যাট থেকে। জবাবে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রানে শেষ হয় ডাচদের ইনিংস। বিস্তারিত জুবাইর রাজিনের রিপোর্টে। 14 ওভার পর্যন্ত ম্যাচে সহজ সমীকরণ ছিল নেদারল্যান্ডসের। উইনিং প্রেডিক্টরেও এগিয়ে ছিল ডাচরা। শেষ 34 বলে তাদের জয়ের জন্য দরকার 49 রান। তখনই রিশাদের জোড়া আঘাত। সিব্রন্ট অ্যাঙ্গেল ব্রেক্টকে ক্যাচ বানিয়ে এক বল পরই বাস ডিলিটকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই লেগি। এরপরই ম্যাচে চাপে পড়ে নেদারল্যান্ডস। এরপর সাকিবের ওভারে আসে মাত্র 5 রান। 17তম ওভারে শুরুতেই সফল মুস্তাফিজ। ওভারের প্রথম বলেই তুলে নেন স্কট এডওয়ার্ডের উইকেট। পরের ওভারে ফন বিগকে কট বিহাইন্ড বানান রিশাদ। শেষ 12 বলে দরকার ছিল 36 রান। তবে মুস্তাফিজ তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে 10 রানের বেশি নিতে পারেনি ডাচরা। সেন্ট ভিনসেন্টের অ্যারন ভ্যালি গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে সাবধানী সূচনা করেন নেদারল্যান্ডসের 2 ওপেনার। তবে 22 রানে তাসকিনের শিকার হন মাইকেল লিভিট। দলীয় 32 রানে ম্যাক্স ওদাউদকে ফেরান তানজিম সাকিব। এরপর দলীয় 69 রানে আক্রমণাত্মক ব্যাটিং করা বিক্রমজিৎ সিংকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মাহমুদুল্লাহ। এদিন ব্যাট হাতে সফল হলেও বল হাতে কোনো উইকেট পাননি সাকিব আল হাসান। এর আগে টস হেরে ক্যারিবীয় সাগরের বাতাসের বিপরীতে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ ম্যাচেও ওপেনিংয়ে আবারও ব্যর্থ টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। দ্বিতীয় ওভারেই আরিয়ানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন এই ব্যাটার। 3 নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন লিটন দাসও। দলের হাল ধরেন তানজিদ তামিম ও সাকিব আল হাসান। তামিম 35 রান করে ফিরলে হৃদয়ও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেনি। এরপর মাহমুদুল্লাহ 21 বলে 25 রান করে আউট হন। দুর্দান্ত ফর্মে ফেরেন সাকিব আল হাসান। এক প্রান্ত আগলে 50 তুলে নেন তিনি। 46 বলে 64 রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। শেষ দিকে জাকির আলীর 7 বলে 14 রানে চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগাররা। জুবাইর রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। টানা তৃতীয় জয় তুলে নিয়ে প্রথমবার বিশ্বকাপের সুপার 8-এ খেলা নিশ্চিত করল আফগানিস্তান। পাপুয়া নিউগিনিকে 7 উইকেটে হারিয়েছে তারা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 19.5 ওভারে মাত্র 95 রানে অল আউট হয় পাপুয়া নিউগিনি। স্কোরবোর্ডে 17 রান তুলতেই টপ অর্ডার 4 ব্যাটার প্যাভিলিয়নে ফেরত যান। এরপর আর কেউ এই সুবিধা করতে পারেননি। ডরিগা সর্বোচ্চ 27 রান করেন। আফগান বোলার ফারুকি 3টি, নাবিনুল হক 2টি এবং নূর আহমেদ 1টি করে উইকেট নেন। 96 রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। দলীয় 22 রানেই 2 ওপেনার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজকে হারায় তারা। তবে গুলবাদিন নাইবের ব্যাটে 15.1 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় আফগানরা। গুলবাদিন নাইব সর্বোচ্চ 49 রান করেন আর 16 রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নবী। দেখছেন সংবাদ সকাল। রংপুরে প্রশাসনের অবহেলায় বরাদ্দের 2 বছরেও শুরু হয়নি প্রকল্পের কাজ। এখনই কাজ শুরু না হলে সরকারি কোষাগারে ফেরত যাবে। নদী দখল উচ্ছেদ ও সৌন্দর্য বর্ধনে বরাদ্দ হওয়া 1.9 কোটি টাকা।
এতে ক্ষুব্ধ জেলার মানুষ। শীঘ্রই কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। দখল দূষণের হাত থেকে খোকসা ঘাঘট নদী রক্ষা ও সৌন্দর্য বাড়াতে রংপুরের পার্ক মোড়ে মুক্তিযুদ্ধের প্রথম কিশোর শহীদ শঙ্কু স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রকল্প হাতে নেয় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ দেওয়া হয় ১,৯,০০,০০০ টাকা। ২০২২ সালের ডিসেম্বরে দরপত্র আহ্বান শেষে ঠিকাদারকে দেওয়া হয় কার্যাদেশ। প্রকল্পের কাজ শুরুর আগেই নদীর পার্ক মোড় অংশে জমির মালিকানা দাবি করে 4টি মামলা করেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান। তবে কাজ শুরু করতে বাধা নেই বলে মতামত দেন রাষ্ট্রপক্ষ। এরপরও শুরু হয়নি কাজ। সবশেষ ২০২৩ সালের শুরুতে উচ্চ আদালত স্থগিতাদেশ জারি করেন। আমাদের জিপি মহোদয় উক্ত মোকদ্দমাটি পর্যালোচনা করে দেখেছেন যে ওখানে বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসকের কোনো আইনগত বাধা নাই। ওই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যক্রম এবং নদীর বিষয়ে সংস্কারের বিষয়ে কোনো বাধা নাই। ল্যান্ডস্কেপিং, বনায়ন ও সৌন্দর্য বর্ধনের একটা প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই জায়গার মালিকানা নিয়ে জটিলতা থাকায় কাজটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। চলতি জুনের মধ্যে কাজ শুরু না হলে সরকারি কোষাগারে ফেরত যাবে প্রকল্পের বরাদ্দ করা অর্থ। এতে ক্ষুব্ধ সচেতন মহল। দ্রুত কাজ শুরুর দাবি তাদের। যাওয়া আসার ক্ষেত্রে এত বেশি পরিমাণ ভোগান্তিতে ভুগতে হয় যে আমি পুরো নাকমুখ ঢেকে যেতে হয়। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু এই নদীর পরিবেশটা বর্তমান খুবই খারাপ। আর এই নদীর পরিবেশটা যদি একটু সুন্দর হইতো আমাদের যাতায়াতের জন্য সুবিধা হইতো। এই কাজটা যে কোনো সময় শুরু করা যায়, কিন্তু কোথায় কি এক অজ্ঞাত কারণে শুধু বলে শুরু করব, কিন্তু শুরু করব বলতে বলতে তো দিনই শেষ হয়ে গেছে। এখন যদি এই 2-1 দিনের মধ্যে শুরু না করে কাজটা করবে কখন? কাজটা করতে না পারলে এই টাকা এই অর্থ বছরে ফেরত যাবে। এটা যদি বাস্তবায়িত না হয় তাহলে স্বার্থান্বেষী মহলের স্বার্থটাই রক্ষা হবে, রংপুরের গণমানুষের স্বার্থ রক্ষিত হবে না। এ বিষয়ে শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই আশা স্থানীয়দের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। সংবাদ সকালে আরো থাকছে। ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তর সিকিম। 6 জনের প্রাণহানি, আটকা পড়েছেন 1,500-এর বেশি পর্যটক। টাঙ্গাইলে যমুনা নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ভিটেমাটি হারিয়েছে 35টি পরিবার। তাদের দাবি, যথাসময়ে বাঁধের কাজ না করায় ঈদের আগে ঠিকানা হারান তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ না পাওয়ায় শুরু করা যায়নি বাঁধের কাজ। সহকর্মী আতিক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। টাঙ্গাইলের যমুনা নদীর পূর্ব পাড়ের চরপৌলি গ্রাম। এই গ্রামের দক্ষিণ পাশের তীর জিউব্যাগ ও উত্তর পাশে এডিবির অর্থায়নে ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে এই গ্রামের মাঝের 1625 মিটার অংশ ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডের অপেক্ষায় থাকায় নেওয়া হয়নি ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা। এতেই গেল মঙ্গলবার অসময়ের আকস্মিক ভাঙনে কপাল পুড়েছে 35টি পরিবারের। তাই আসন্ন ঈদ উল আজহার আনন্দ এখন ম্লান ভাঙন কবলিতদের। সহায় সম্বল হারিয়ে কারো কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। এক পাশে জায়গা ছিল, এই এক পাশে জায়গা পুরাটা ভেঙে গেল বাড়ি। আমরা খুব বিপদ আছি। এখন যদি নদীর কাজটা যদি এখন সরকার করতো তা আমরা বাঁচতাম। মানুষ বোঝা ওঠার আগে যে এমনভাবে বিলীন হয়ে যাচ্ছে যে আমাদের কাজ করার মতো কোনো কিছু নেই। বাড়িতে ভাঙছে আমার 60 ডিসমাল জায়গা ছিল, 60 ডিসমাল ধরে একবার নদী গেছে। 1 বছর ধরে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। এই বয়সে 6বার বাড়ি ভাঙছি, 6বার বাড়ি ভাঙিয়া যে আমরা যখন রাস্তার ফকির নিজে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, গেল কয়েক বছরে নদীতে বিলীন হয়েছে এখানকার 1.5 কিলোমিটার এলাকা। নতুন করে ভাঙনে দীর্ঘ হচ্ছে এর পরিধি। সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের বস্তা ফেলায় দেয়া, আমাদের এই যেটুকু বস্তা পড়ছে ওইটুকুতে ভাঙন একটু কমছে। আর সামনে প্রায় 3 কিলোর মতো আছে। এই 3 কিলো যদি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যদি কাজটা হয়ে যায় তাহলে আমাদের একটু স্বস্তি আসবে।
ভাঙন অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ড চেয়ে আছে ওয়ার্ল্ড ব্যাংকের অনুদানের দিকে। তারা বলছে ব্যাংকটির অর্থায়ন পেলে আগামীর শুকনো মৌসুমে শুরু হবে কাজ। 1625 থেকে 1700 মিটার যেটা আমাদের অরক্ষিত রয়েছে, এখানে কাজ হয়নি। এখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আর্থিক সহায়তায় একটা প্রজেক্ট নতুন অনুমোদন পাইছে। এটার কাজ ইনশাল্লাহ আমরা সামনের শুষ্ক মৌসুমে শুরু করতে পারবো আর কি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নের অপেক্ষা না করে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ঠাকুরগাঁও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত হয় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। সেখান থেকে নারী জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা দেওয়া হবে। তবে ওই প্রকল্পের কোঅর্ডিনেটরকে পাওনা টাকার 50% ঘুষ দিতে হবে, এমন অভিযোগ উঠেছে প্রকল্পটির ফিল্ড সুপারভাইজার কমর উদ্দিন সাগরের বিরুদ্ধে। তবে প্রশাসন জানায় নীতিমালার বাইরে ঘুষ নেওয়ার কোনো সুযোগ নেই। কেউ এমন কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি শাকিল আহমেদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। এখানে মাঠ পর্যায়ে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন 23 জন নারী জনপ্রতিনিধি। প্রতি মাসে তাদের সম্মানী ভাতা দেওয়া হয় 2000 টাকা করে। জানুয়ারি থেকে এ পর্যন্ত 6 মাসে ঠাকুরগাঁও সদর উপজেলায় দায়িত্বরত 23 নারী জনপ্রতিনিধির সম্মানী ভাতা এসেছে 2,76,000 টাকা। সম্মানী ভাতা পরিশোধের জন্য তাদের ডাক দেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার কমর উদ্দিন সাগর। তবে ভাতার 50% টাকা উপজেলা নির্বাহী অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, ট্রেজারার সহ বিভিন্ন দপ্তরে ঘুষ দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করেন সাগর। কিছু টাকা খাওয়ায় না কথা ক্লিয়ার বুঝতে পারছেন? একটা সাংবাদিক যে প্রশ্ন করবে যে আপনার তো 2000 টাকা, ব্যাট ট্যাট কেটে 1750 টাকার মতো থাকবে আর কি। আপনার 2000 টাকা আপনি কত পাইছেন? আপনার তো টাকা দিলাম 1000, আপনি বলবেন যে আমি 1000 পাইছি। এখন তো কট্টায় যাবো আমরা। ঘুষ না দিলে ভাতা ফেরত চলে যাবে সরকারি কোষাগারে। এভাবেই হুমকি দেন জনপ্রতিনিধিদের। টিওনো দেওয়া লাগবো, ট্রেজারি দেওয়া লাগবো, এই আপক দেওয়া লাগবো, ওই আপক দেওয়া লাগবো, তোমাদের 50-50 দিতে হবে। ও হচ্ছে ছবি তোলার জন্য ছবি তুলছে, আবার একটু ভিডিও করছে। তো ডিডি আপা আমার হাতে ফোনটা নিয়ে আবার সবকিছু ডিলিট করে দিল। মানে বললো যে এইটা ঠিক না, মানে এটা ঠিক হলো না। আবার আমার মোবাইলটা ভেঙে দিতে চাইলো। মানে আমি খুবই অপমান বোধ করছি। তবে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে সাগর দাবি করেন সম্মানী ভাতা পেতে সরকারকে ভ্যাট দিতে হয়। সম্মানের ক্ষেত্রে কিন্তু ভ্যাট দিতে হয়, এটা আপনারা জানেন না। এটা কিন্তু অনেকে বুঝে, অনেকে বুঝে না। কত টাকা ভ্যাট দিতে? 10%। তাহলে বের হবে 1200। ব্যস্ততা দেখিয়ে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আমি এখন কালকে ঢাকা যাব, যে পিএ চুক্তি করার জন্য এগুলো নিয়ে ব্যস্ত আছি। আমি তো অন্য কাজের জন্য আসি, যে এখন আমি বের হব। আর নীতিমালার বাইরে কারো অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই বলে জানান জেলা প্রশাসক। সরকারি যে নীতিমালা আছে, তাই সেই নীতিমালার বাইরে গিয়ে কোনো অতিরিক্ত টাকা অথবা ঘুষ বা উৎকোচ কোনো কিছুই কারো নেওয়ার সুযোগ নেই। যদি কেউ সেই পন্থা অবলম্বন করে থাকেন, তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ। এ বিষয়ে আইনি পদক্ষেপ চান নারী জনপ্রতিনিধিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রবল বর্ষণ ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের পর্যটন খ্যাত রাজ্য সিকিম। নাজুক পরিস্থিতি রাজ্যের উত্তরাঞ্চলে। এখন পর্যন্ত 6 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাচুং এবং লাচেনের। এতে আটকা পড়েছেন 1500-এর বেশি পর্যটক। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। বর্ষা না আসতেই ভারতের পর্যটন খ্যাত রাজ্য সিকিমে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢল। একদিনেই পরিস্থিতি নাজুক। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে সেখানকার জনজীবন। ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে পাহাড়ের আঁকাবাঁকা সড়কে আটকা পড়েছে গাড়ি। পর্যটনের জন্য সুপরিচিত লাচুং এবং লাচেন সহ আরও কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন হাজারো পর্যটক। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় জানা গেছে, গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে পাঠানো হয়েছে জরুরি বিভাগের কর্মীদের। বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। মঙ্গনের জেলা প্রশাসক হেমকুমার ছেত্রী জানান, পাকশেপ ও অভিধাং গ্রামে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। মঙ্গন ও চুংথাং সংযোগকারী বেইলি সেতু ভেঙে ভোগান্তি আরও বাড়িয়েছে। ভূমিধসে চাপা পড়েছে অনেক বাড়িঘর। বিদ্যুতের খুঁটি ভেঙে অন্ধকারে বহু মানুষ। সেখানে উদ্ধার এবং ত্রাণ সহায়তা পাঠাতে তৎপরতায় নেমেছে রাজ্য সরকার। সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।